নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? আমি অনিতার ডায়েরি থেকে অনিতা বলছি। আপনারা আমার গল্পগুলো যারা শুনেছেন তাদের কেমন লেগেছে কমেন্ট করবেন। যারা এখনো শোনেননি তারা আসুন, আমার গল্পগুলো খুলে শুনুন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। আমার দেখা কানে শোনা কোনো ঘটনাকে আমি একটু গল্পের আকারে রূপ দিয়ে আপনাদের কাছে তুলে ধরি। ঘটনাটা সত্যি, কিন্তু একটু রূপ অন্যরকমভাবে সাজিয়ে আপনাদের কাছে তুলে ধরি। সুরবালা দেবী ৩ ছেলেকে নিয়ে বিধবা হন। ছোট ছেলেটির বয়স তখন ১২ বছর, ক্লাস 8-এ পড়ে। আর বড় ছেলে ম্যাথস নিয়ে মাস্টার ডিগ্রি করেছে, চাকরির চেষ্টায় আছে। আর মেজো ছেলে বোটানি নিয়ে তখন বিএসসি পড়ছে। হঠাৎ বাবা স্ট্রোকে মারা যান। প্রথম দিকে আর্থিক অনটন ছিল, কারণ মিস্টার অসীম চ্যাটার্জি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন। চাকরি শেষ নেওয়ার আগেই উনি মারা যান। সুরবালা দেবীর স্বামী মিস্টার অসীম চ্যাটার্জি 3খানা ঘর দিয়ে, রান্নাঘর দিয়ে, বাথরুম সহ, বারান্দা সহ একটি বাড়ি করেছিলেন। সামনে আবার প্রায় 5 কাঠার মতো জায়গা ছিল। থাকার কোনো অসুবিধা ছিল না, শুধু সবাই পড়াশোনা করত বলে একটু আর্থিক অনটন ছিল। যাই হোক, বড় ছেলে সুজিত আর মেজো ছেলে রবি তখন ভালো করে টিউশন আরম্ভ করলো। বাড়িতে একটা কোচিং সেন্টারও খুলে ফেললো। জায়গার অভাব ছিল না তো। বড় ভাই অঙ্ক করায়, আর মেজো ভাই রবি বোটানি পড়াতে শুরু করে। বেশ রমরমা হয়ে ওদের কোচিং সেন্টারটা চলতে লাগলো। কিছুদিনের মধ্যেই বড় ভাই রবি আর মেজো ভাই রবি গভর্নমেন্ট স্কুলের টিচারের জন্য চেষ্টা করছিল। বড় ভাই সুজিত একটা প্রাইভেট স্কুলে চাকরি পেয়ে গেল। মেজো ভাই রবি তখনও এসএসসি পরীক্ষা দিয়ে চলেছে। ছোট ছেলে এর মধ্যে তাপস উচ্চ মাধ্যমিক পাশ করার পর নেভিতে কাজ করতে চলে গেল। নেভিতে কাজ যা কাজ করবে বলে ও ওইখানকার পড়াশোনা শুরু করলো। বাড়িতে তখন পয়সার আর অভাব নেই, পয়সাই পয়সা। ছোট ছেলেকে সুরবালা দেবী খুব ভালোবাসে। ছেলে তাপস বাইরে চলে যাবে, এই চিন্তায় তিনি একেবারে ভেঙে পড়েছেন। পাড়ার সবাই বলে সুরবালা দেবীকে, আপনি তো রত্নগর্ভা, আপনার 3 ছেলেই সেটেল হয়ে গেছে, এবার ছেলেদের বিয়ে দিয়ে শান্তিতে থাকুন। সুরবালা দেবী তখন বড় ছেলেকে বিয়ের কথা বলে। বড় ছেলে তখন রেগে যায়, বলে আগে রবিকে বিয়ে করাও, পরে আমি করব। আর এদিকে রবি তখন বলে যে আমি তো চাকরি পাইনি, আমি বিয়ে করব কি? সুরবালা দেবী বলে, চাকরি তোর হয়ে যাবে আমি জানি, তুই চাকরি পেয়ে যাবি, কিন্তু তুই মেয়ে দেখা শুরু কর। এটা কি না, চাকরি আগে পাবো, তারপর আমি মেয়ে দেব। যাই হোক, এইভাবে চলছে। এদিকে রবির একটা চাকরি, গভর্নমেন্ট স্কুলে চাকরিও হয়ে গেল। তখন সুরবালা দেবীকে বললেন, মা আমার চাকরি হয়ে গেছে, এবার তুমি মেয়ে খুঁজতে পারো। ও বিয়ে করার জন্য এক পায়ে রাজি, কিন্তু ওর কতগুলো শর্ত আছে। সেটা হচ্ছে, মেয়েকে সুন্দর দেখতে হবে, মেয়ের গায়ের রং ফর্সা হতে হবে, মেয়ের মাথায় ঘন চুল থাকতে হবে। এতগুলো শর্ত মানলেই ও মেয়েকে বিয়ে করবে। এদিকে সুরবালা দেবী বলেন, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জন্য সুন্দর মেয়েই খুঁজছি। এদিকে সুরবালা দেবী যাদের যাদের চেনে বলে রেখেছিল, তারা অনেকেই ভালো ভালো মেয়ে নিয়ে এসছে, কিন্তু রবির একটাও পছন্দ হয়নি। রবি মেয়ে দেখতে গিয়ে একবার বলেই বসলো ছেলের মেয়ের বাবার সামনে, না না না, গায়ের রংটা অত ফর্সা না, আমি এগোতে পারছি না। সুরবালা দেবী মুখ কাটা যায়, বাড়িতে এসে বলে, আর আমি তোকে নিয়ে মেয়ে দেখতে যাব না। তুই মেয়ে দেখতে যাবি আর গিয়ে মুখের সামনে বলে আসবি, আজকালকার মেয়েরা কি ফেলনা, সব মেয়েই তো ভালো পড়াশোনা করে চাকরি করছে। তুই মেয়েদের মুখের সামনে গায়ের রং নিয়ে বলে আসিস, আমি আর তোকে নিয়ে মেয়ে দেখতে যাব না। এই কথা শুনে সুজিত খুব রেগে গেল। খাবার টেবিলে বসে বলল, কি আরম্ভ করেছিস রবি? মেয়ে কালো না ফর্সা এই নিয়ে তুই চিন্তা করিস? আজকের যুগে মেয়ে একটা ভালো মেয়ে, লেখাপড়া জানে, মাথায় বুদ্ধি আছে, এরকম একটা মেয়ে পছন্দ কর। গায়ের রং দিয়ে কি হবে?
কোনোদিন সেটা চিরকাল থাকবে না। দাদার কথা রবি চুপ করে রইল। আর ছোট ভাই তাপস তখন দূর থেকে বসে হাসছিল। মেজদাকে বলছিল, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, সুন্দর মেয়ে হবে। দেখি তুই কত সুন্দর মেয়ে বিয়ে করিস। এইভাবে দুই ভাইয়ের মধ্যে খোঁটাখুটি লেগে গেল। সুরবালা দেবী হাসতে লাগলেন। এরপর কিছুদিনের মধ্যে রবি তার স্কুলের কিছু ছেলেকে নিয়ে পুরুলিয়ায় গেল একটা প্রজেক্ট করতে। পুরুলিয়া হাই স্কুলে সেখানে ওদের থাকার জায়গার ব্যবস্থা হয়েছিল। তখন গরমকাল, স্কুল ছুটি ছিল, গরমের ছুটি পড়েছিল। ওই হাই স্কুলের হেডমাস্টার পরেশবাবু তাদের অভ্যর্থনা করে স্কুলে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে ওরা বিশ্রাম করতে শুরু করলো। তা পরেশবাবু বললেন, খাওয়া দাওয়ার জন্য কোনো চিন্তা করবেন না, আমার বাড়ি থেকে সব খাবার আসবে। রবি তখন একটু আপত্তি করলো না। বাড়ি থেকে খাবার আসবে যখন বলেছে, রবি কোনো আপত্তি করলো না, ঠিক আছে। তারপর দিন সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে রবি তার ছেলেদের নিয়ে ওয়ার্কশপে বেরিয়ে পড়ল। ব্রেকফাস্ট এসেছে পরেশবাবুর বাড়ির থেকে, একজন কাজের লোককে নিয়ে পরেশবাবু নিয়ে এসেছে খাবার। আমার ছেলেদের সমস্ত খাবার ডিস্ট্রিবিউট করে পরেশবাবু বললেন যে, আপনারা খান, আমি এদিকে চায়ের ব্যবস্থা করছি। তারপরে চা এলো, ওরা ব্রেকফাস্ট করে ওয়ার্কশপে বেরিয়ে পড়ল। সারাদিন পরে 2-2-2:30টার সময় ফিরে, তখনও বাড়ি থেকে খাবার আসে। কিন্তু বাড়ি থেকে খাবার এবার পরেশবাবুর মেয়ে শাওলি তার কাজের লোককে নিয়ে খাবার ডিস্ট্রিবিউট করতে আসে। এসেই বলে, হেডমাস্টার বলে, এটা আমার মেয়ে, ওর নাম পাউলি, ও এবার আপনাদের খাওয়াবে, আপনারা সবাই বসুন, ও খাবার দেবে। সবাই বসলো হাত পা ধুয়ে। তখন শাওলি ওদের খাবার দিতে লাগলো। সবাই খেয়ে বলতে লাগলো, খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো হয়েছে। শাওলি বলল, কোথায়, মাস্টারমশাই তো বলছে না? মাস্টারমশাই বলল, আমি বললি কি সব? বলে কি, হ্যাঁ আপনি তো মাস্টার, আপনি বললেই পাশ করে যাব। তখন রবি হেসে ফেলল, বলে মেয়েটি তো মজা করতে জানে বেশ। তখন রবি আর মুখে কিছু বলল না। তারপর শাওলি খাওয়া দাওয়া মিটিয়ে বলল যে, যাই এবার, মা বাবাও বসে আছে, আমরাও খাইনি। তখন রবি বলল, কেন আপনারা বসে থাকেন আমাদের জন্য? বলে কি, না বাবা অতিথি আপ্যায়ন না করে কক্ষুনি খাবেন না, আপনাদের জন্য বাবা বসে থাকে। যাই হোক, সে খাবার টাবার মিটিয়ে গিয়ে ওরা খেয়ে নিল। এইভাবে 3 দিন চলে গেল। 5 দিনের কাজ। এবার রবি ছেলেদের নিয়ে ফিরবে, হাতে মাত্র 2 দিন আছে। তার তারপর একদিন রবি কাজে গেল, ওদের নিয়ে বেরিয়ে পড়লো সকালে। আসতে অনেক দেরি হলো, কারণ চলে যাবে তো, কাজটা একটু বেশি। তখন আসতে দেরি হলো, প্রায় 3টে বাজে। শাওলি একবার ঘর করছে, একবার বাইরে করছে, একবার ঘর করছে, বাইরে করছে, আর মুখ দিয়ে বক বক করছে। বাবা বললে, কি আছে, মাস্টাররা কাজে এসেছে বা ছাত্রদের নিয়ে, কাজ তো শেখাবে, নাহলে কীভাবে যাবে? বলে, কেন, তুমি তাহলে খেয়ে নাও, তোমার শরীর খারাপের জন্যই তো আমি বলছি। তুমি অতিথি আপ্যায়ন করবে বলে বসে থাকো, কেন, তুমি খেয়ে নাও, আমি আর কিচ্ছু বলবো না। তখন ওর বাবা বলল, ঠিক আছে, আমাকে খেতে দে। তখন শাওলি বাবাকে খেতে দিল, বাবা খেয়ে নিল। তার কিছুক্ষণ পরে রবি ওর ছেলেদের নিয়ে, ছাত্রদের নিয়ে বাড়ি ঢুকলো। শাওলি কাজের লোককে দিয়ে বলে পাঠালো, তাড়াতাড়ি হাত পা ধুয়ে খেতে বসতে বল, খাবার নিয়ে আসছি। তখন কাজের লোক এসে বলল, দাদাবাবু আপনারা সব হাত পা ধুয়ে খেতে বসুন, দিদি আসছে খাবার নিয়ে, অনেক দেরি হয়ে গেছে আজকে, দিদি খায়নি, কাকাবাবুকে এখন জোর করে খাইয়ে দিয়েছে, আপনারা সব বসে যান, দিদি খাবার নিয়ে আসছে। শাওরি তখন খাবার নিয়ে এলো। তখন সুজিত, রবি ওর ছাত্রদের নিয়ে হাত পা ধুয়ে টেবিলে বসে গেছে খাবার খেতে। শাওলি খাবার পরিবেশন করছে, বলল যে, আজকে অনেক দেরি হয়ে গেছে। রবি বলছে, শাওলি বলছে, না না, কোথায় দেরি হয়েছে, ঠিক টাইমেই এসছেন। রবি বলছে, না না, আপনি একই করছেন। আর কি, না না, আমি একই করছি না, অতিথি আপ্যায়ন না করে আমরা খাই না, আমরা সেই সারাদিন 3টে কেন 4টে বাজলেও হলো আমরা আপনাদের জন্য আপ্যায়ন করতাম, তারপর বসে খেতাম, বাবাকে তো জোর করে আমি খাইয়ে দিয়েছি। রবি মুখটা নিচু করে রইল, কিছু বলল না। একটা ছাত্র বলে উঠল, ওর নাম পঙ্কজ। ও বলল যে, আজকে একটু দেরি হয়ে গেছে দিদি, আজকে আমাদের একটু প্র্যাকটিক্যাল ছিল তো, আমরা অনেকগুলো পাতা গাছ এগুলো নিয়ে স্যারকে জিজ্ঞেস করছিলাম,
তাই আমাদের একটু দেরি হয়ে গেছে। স্যারের কিছু দোষ নেই, তুমি স্যারের সঙ্গে কথা কাটাকাটি করো না। শাওরি বলল, স্যারের সঙ্গে আমি কথা কাটাকাটি করছি? কে বললো রে তোকে? বলে কি, না না, স্যার মন খারাপ করে বসে আছে দেখছো না। তখন শাওরি বলল, ও ঠিক আছে। এই বলছে, তখন পরেশবাবু এসে ওদের কথা কাটাকাটি মেটালো। শাওরি তখন রেগে মেগে খাবার নিয়ে চলে গেল। তখন বলল যে, মা মরা মেয়ে তো, কেউ শাসন করার নেই, তাই এরকম হয়েছে। আপনি কিছু মনে করবেন না রবিবাবু। বলে কি, না না, কিচ্ছু মনে করিনি। ও আমার বন্ধুর মতো, কথা বলেছি। এই বলে সেদিনকের মতো মিটল। তারপরের দিন ওরা সব চলে যাবে। তখন রবি খুব ইচ্ছে ছিল শাওলিকে সামনে দেখতে, শাওলিকে একটা ধন্যবাদ জানাবে। ভেবেছিল শাওলি সামনে আসবে, কিন্তু পরেশবাবুই তাদের বললেন যে, ঠিক আছে, আপনারা যাচ্ছেন, আমি আপনাদের স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। শাওলি আসবে না? বলে কি, না, আজ সকাল থেকে ঘুম থেকে উঠেই বলছে মনটা ভালো লাগছে না, বলছে ও সেই জন্য ও আসবে না। রবির মনটাও খারাপ হয়ে গেল। ওই বললো যে, একবার শাওলিকে দেখতে ইচ্ছে করছে, ওকে একটু ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে, কিন্তু ওকে আর আসা যাবে না। বেশি আর বলতে পারলো না লজ্জায়। তারপর এগিয়ে গেল। তখন রবি লাগোয়া বাড়ি, হেডমাস্টারের বাড়ি। রবি ছাত্রদের নিয়ে গেট দিয়ে বেরিয়ে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর রবি কেন জানি হঠাৎ পেছন ফিরে তাকালো। তাকিয়ে দেখলো বাড়ির ছাদের উপরে উঠে শাওলি দেখছে ওদের। দেখে একটু হাত নাড়ালো আস্তে আস্তে। রবিও হাত নাড়ালো। এইভাবে রবি খুশি খুশি মনে বাড়িতে আসলো। বাড়িতে এসেই মাকে বলল যে, আমি মেয়ে দেখে এসেছি, ওই মেয়েকেই বিয়ে করব। সুরবালাদি অবাক হয়ে গেলেন। বললেন, শহরের এত সুন্দর সুন্দর মেয়ে দেখালাম, তোর পছন্দ হলো না, গ্রামের একটি মেয়েকে পছন্দ করে এলি, ওই মেয়েকেই বিয়ে করবি? হ্যাঁ, ওই মেয়েকেই বিয়ে করব। বলে দিলাম, মেয়ের গায়ের রং কিন্তু কালো। সুরবালাদি একবার অবাক হয়ে গেলেন, চেয়ার থেকে পড়ে যাবেন অবস্থা। বললেন, মেয়ের গায়ের রং কালো? তুই ফর্সা ফর্সা বলছিলি, আর একটা কালো মেয়েকে পছন্দ করে এলি? ওকে, হ্যাঁ, কালো মেয়েকেই পছন্দ করে এলাম। ওই মেয়েটি খুব ভালো, ওকেই নিয়ে আসবো। মা বলল, এত ভালো মেয়ে দেখালাম, শেষ পর্যন্ত একটা কালো মেয়ে তোর কপালে জুটলো? আর ছোট ভাই তাপস তখন হাসতে হাসতে বলল, আমি জানি তো মেজদা কালো মেয়েকেই বিয়ে করবে, মুখে যতই ফর্সা ফর্সা করুক, কালো মেয়েকেই ওর পছন্দ। তারপর এই নিয়ে দু ভাইয়ের মধ্যে টকাটকি শুরু হয়ে গেল। তারপর, গায়ের রং, তোর গায়ের রং এত কাঁচা হলুদের মতো, আর তুই কালো মেয়েকে পছন্দ করছিলি বলে ওর মা আফসোস করতে লাগলো। বড় ভাই সুজিতের কানে গেল, এসে বলল, কি তোমরা আরম্ভ করেছো কালো ফর্সা নিয়ে? কালো ফর্সা কি আসে যায়? মেয়ে লেখাপড়া জানে, তাহলেই হলো। আমাদের এই পরিবারে একটা লেখাপড়া জানা মেয়ের দরকার। শুধু শুধু কালো মেয়ে ফর্সা মেয়ে বলে তোমরা চিৎকার করছো। ফর্সা মেয়ে হলে কি ঘরের শোভা সুন্দর হবে, আরো সৌন্দর্য বাড়বে? এই বলে চুপ সব ভাই ভাই আর মা চুপ করে গেল। সুজিত বলল, আর না, আর দরকার না, রবি যাকে পছন্দ করেছে তাকেই নিয়ে এসো। সুজিত বলে দিয়ে চলে গেল। আর কি, দাদা বলেছে, এখানে এই কাজটা হবে। এবার শাওলিকে শাওলিকে হেডমাস্টারকে খবর পাঠানো হলো, তাদের মেয়ে পছন্দ হয়েছে, তারা বিয়ে করতে চায়। শাওলি আর মাস্টার তো খুব খুশি। তারপর শাওলি কোনোদিন কলকাতায় আসেনি, কলকাতায় আসবে, ও আনন্দ আর ধরে না। হ্যাঁ, আবার বাবাকে ছেড়ে চলে যাবে, এই জন্য একটু দুঃখ দুঃখ হচ্ছে। তখন বলছে, ঠিক আছে, কাছেই তো, আমি সপ্তাহে 2-3 দিন এসে দেখবো, আর পঞ্চমীকে তো রেখেই গেলাম, ও তোমার রান্না বান্না করে দেবে। এদের বাবা বেটিতে খুব হাসি খুশিতে বিয়ের বাজার সব কিছু হলো। বিয়ে হয়ে গেল ঠিক মতো, ঠিক দিনে। বাড়ির সবাই খুব খুশি। তারপর শাওলিকে নিয়ে কলকাতায় এলো। শাওলিকে দেখে সব বোনেরা বলছে, বন্ধুরা বলছে, এ কি রে রবি, তুই শেষ পর্যন্ত কালো মেয়েকে বিয়ে করলি? একদম চুপ, একটা কথাও বলবি না। শাওলির কত গুণ আছে জানিস? শাওলির মুখটা দেখ, ওর চোখের গভীরতা দেখ, পাবি ওরকম বড় বড় চোখ, সাদা ধবধবে ডিম, সাদা ধবধবে ওর দাঁত, পাবি ওরকম কলকাতার কোনো মেয়েকে? পাবি না। গায়ের রংটাই দেখলি? ও ইংলিশে এমএ করেছে জানিস, চাকরি করার জন্য চেষ্টা করছে, স্কুল টিচারি করার জন্য। তখন বন্ধুরা সবাই চুপ করে গেল, আর কিছু বলল না। তখন
কিন্তু নিন্দুকেরা তো নিন্দা করবেই। আত্মীয় স্বজন পাড়াপড়শিরা সব বলতে লাগলো, রবির এত কথা, ভালো মেয়ে বিয়ে করবে, সুন্দর মেয়ে বিয়ে করবে, একেবারে ফর্সা মেয়ে বিয়ে করবে, কোথায় গেল এইসব? রবি বলে, ঠিক আছে, তোমাদের পছন্দ না হয় পছন্দ করবে না, কিন্তু আমার বউকে তোমরা কিছু বলতে পারবে না। এই বলে রবি সবাইকে থামিয়ে দিল। শাওলি খুব খুশি। শাওলি তার নিজের গুণ দিয়ে বাড়ির সবাইকে কয়েকদিনের মধ্যে আপন করে নিল। দাদাকে, মাকে, আর ছোট ভাই তো শাওলির নিজের ভাইয়ের মতো। ওকে নিয়ে গল্প করা, ওকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়া, এটা কেনা সেটা কেনা, দুইজনে খুনসুটি করা, খুব ভালো ছোট ভাইয়ের মতো শাওলির সঙ্গে তাপসের সঙ্গে হলো। রবিও খুব খুশি। শাওলির খাবার টেবিলে বসে নতুন নতুন ডিশ বানায় আর দেয়, এই সারাদিন ধরে বানায়। সুরবালা দেবী বলে, সারাদিন রান্নাঘরে থাকে, এটা বানাচ্ছে সেটা বানাচ্ছে, মেয়েটি খুব গুণের জানিস। তখন শাওলি বলে, না মা, আমার গায়ের রংটা কালো দেখছো না? বলে, হোক না কালো, আমার এরকম বউ আমার ঘর খাবার টেবিল আলো করে থাকে, এবং আমার বউ খাবার টেবিলে সবাইকে আনন্দ দেয় নতুন নতুন ডিশ বানিয়ে। এমন এই মেয়ে খুব ভালো, খুব ভালো, খুব প্রশংসা করছে সবাই। এবারে এক মনে হলো যেন চ্যাটার্জি বাড়িতে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এতদিন টাকা পয়সা ছিল কিন্তু সুখ ছিল না, এখন যেন সুখ আনন্দ দুটোই একসঙ্গে হয়েছে শাওলি আসার পর থেকে। শাওলি একেবারে সবাইকে আপন করে নিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সুরবালা দেবী তার বড় ছেলে সুজিতের জন্য, ছোট ছেলে তাপসের জন্য শাওলির মতোই যেন একটা গুণবতী মেয়ে পায়। আমার ডায়েরি আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন আপনারা সবাই, এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।